রিয়া সিরিয়াসলি 2 বছর পর আজ তুমি আমাকে বলছো আমাদের মধ্যে ভাইব ম্যাচ করছে না, সব কিছু জাস্ট একটা টেক্সটে শেষ করে দিচ্ছ। নীল, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমরা খুব ডিফারেন্ট। ইটস নট ওয়ার্কিং আউট। সব কিছুর শুরু হয়েছিল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে। নীল তখন ভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট। টুম করে ওঠা একটা মেসেঞ্জারের টোন কিভাবে জীবনের ছন্দ পাল্টে দেবে তা সে ভাবেনি। রিয়া ছিল পর্দার ওপারে এক মায়াবী হাতছাড়ি। 2 বছর ধরে তাদের রাত জাগা চ্যাট, ভিডিও কলে একে অপরের দিকে তাকিয়ে থাকা আর হাজারো ফিউচার প্ল্যানিং সবই ছিল রিয়ার কিবোর্ডের কারসাজি। নীল মধ্যবিত্ত ঘরের ছেলে। রিয়ার জন্য সে তার টিউশনির টাকা জমিয়ে গিফট পাঠাতো। রিয়ার পছন্দের নীল শাড়িটা পরে ইনবক্সে ছবি দিলে রিয়া যখন হার্ট ইমোজি দিত, নীলের মনে হতো পুরো পৃথিবীটা তার হাতের মুঠোই। কিন্তু নীল জানত না রিয়া আসলে ইনবক্সে শুধু ভালোবাসা নয়, বরং সময় কাটানোর একটা টয় খুঁজছিল। কাল সারা রাত তোমার ফোন ওয়েটিংয়ে ছিল। কার সাথে এত রাত পর্যন্ত কথা বলছিলে তুমি? ও গড, নীল, ডোন্ট বি সো পজিটিভ। ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, জাস্ট চিল। নীল লক্ষ্য করল রিয়ার কথা বলার ধরন বদলে গেছে। আগের সেই বাবু জান ডাকগুলো এখন বিলীন হয়ে গেছে। রিয়ার স্টোরিতে এখন অন্য কারোর সাথে ক্যাফেতে চেক ইন দেখা যায়, যেখানে নীলের কোনো অস্তিত্বই নেই। নীল নিজেকে বোঝাতো হয়তো সে ভুল ভাবছে, কিন্তু রিয়ার অবহেলাগুলো এখন আর ইনবক্সের টেক্সটের সীমাবদ্ধ নেই। সেগুলো নীলের বুকের বাম পাশে বিঁধতে শুরু করেছে। রিয়া এখন অনলাইনে থাকলেও নীলের মেসেজ সিন হয় না, ঘন্টার পর ঘন্টা ডেলিভার হয়ে পড়ে থাকে। নীল যখন পাগলের মতো কল দেয়, রিয়া তখন বিরক্তি নিয়ে ফোন ধরে খুব অল্প কথায় কেটে দেয়। নীলের মনে হতো যে সে যেন এক অদৃশ্য দেওয়ালে মাথা কুটে মরছে। আমি আজ তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এসে জাস্ট একবার আমার সঙ্গে কথা বলো, জাস্ট জাস্ট 5 মিনিটের জন্য প্লিজ। আমরা সামনাসামনি একটু কথা বলি। কেন এসেছো? আমি তো বলেছি আই নিড স্পেস। নীল, আমাদের রিলেশনটা এখন একটা বোঝা মনে হচ্ছে আমার কাছে। সো জাস্ট মুভ অন। নীল সেদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখল রিয়া একটা ঝকঝকে কালো গাড়িতে করে অন্য কারোর সাথে হাসি মুখে বেরিয়ে যাচ্ছে। যে মেয়েটা ফোনে নীলকে বলেছিল সে অসুস্থ, সে মেয়েটাই এখন অন্য কারোর কাঁধে মাথা রেখে শহর ঘুরছে। নীলের ফোনের স্ক্রিনে তখনও রিয়ার পুরনো মেসেজগুলো জ্বলজ্বল করছিল। তোমাকে ছাড়া আমি বাঁচব না নীল। ফেসবুকের সেই 2 বছরের রঙিন প্রেম মুহূর্তের মধ্যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। রিয়া তাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। কোনো ঝগড়া নেই, কোনো বড় কারণ নেই, শুধু একটা মুভ অন শব্দে নীলকে মাঝপথে ফেলে রিয়া হারিয়ে গেল তার নতুন গন্তব্যে। নীল বুঝল সে কোনো রক্তে মাংসের মানুষের প্রেমে পড়েনি। সে পড়েছিল রিয়ার সাজানো একটা প্রোফাইল আর মিথ্যে কিছু টেক্সটের প্রেমে, যে প্রেমটা ছিল স্রেফ একটা টাইম পাস। নীল বাবা, ডিনার করবি না? মা, খিদে নেই এখন, আমি একটু পরে খাবো। লাইটটা বন্ধ করে দাও তো, চোখে লাগছে। ঠিক তার পরের মুহূর্তে নীল মনে মনে ভাবতে লাগলো, রিয়া কি ডিনার করেছে? ও কি সেই ছেলেটার সাথে বসে ডিনার টেবিল শেয়ার করছে, যেমনটা আমাদের ভিডিও কলে হতো? ও কি একবারও ভাবছেন আমি কেমন আছি? নীলের ঘরটা এখন একটা বদ্ধ গুহার মতো। পর্দার ফাঁক দিয়ে আসা বিকেলের রোদ্রুকুও ওর কাছে বিষাক্ত মনে হয়। বারবার হাত চলে যায় ফোনের দিকে, ভুলে রিয়ার প্রোফাইল সার্চ করে ফেলে, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। ব্লক হওয়ার পর এই মেসেজটা নীলের বুকে তীরের মতো বিদ্ধ। নীলের বন্ধু আকাশ একদিন ওর ঘরে এসে থমকে দাঁড়ালো। পুরো ঘর সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন, আর নীল অগোছালো চুলে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দোস্ত, আর কতদিন একটা মেয়ের জন্য তুই নিজের কেরিয়ার, নিজের লাইফ সব শেষ করে দিবি? রিয়া তোর লাইফে এনজয় করছে, তুই কেন ধুকে ধুকে মরছিস? সহজ না রে আকাশ,
2টা বছর আমার পুরো পৃথিবীটা ওর চারপাশেই ঘুরতো। হুট করে পৃথিবীটা থেমে গেলে নিজেকে সামলানো খুব কঠিন হয় রে। এরপর নীল একদিন ফেসবুকে অন্য একটা ফেক আইডি থেকে রিয়ার প্রোফাইলটাকে চেক করে লোভ সামলাতে পারল না। সেখানে গিয়ে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রিয়া একটা ছবি পোস্ট করেছে, একটা হীরের আংটি পরা হাত আর ক্যাপশনে লেখা, ফাইনালি তাকে পেয়ে গেছি যাকে এতদিন ধরে মনে মনে চেয়ে এসেছি, #এঙ্গেজড, #নিউ বিগিনিং। নীলের শরীরটা কাঁপতে শুরু করলো। 2 বছর ধরে সে রিয়ার সাথে বিয়ে আর সংসারের স্বপ্ন দেখেছে, আর রিয়া তাকে ব্লক করার মাত্র 1 মাসের মাথায় অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট সেরে ফেলল। তার মানে কি সবকিছু আগে থেকে চলছিল? কেন রিয়া, কেন? জাস্ট একটা মেসেজ দিয়ে বলতে পারতে যে তুমি অন্য কাউকে পছন্দ করো। এত মায়া কেন বাড়ালে তুমি? রাতের অন্ধকারে নীল একা একাই হাসে। নিজের বোকামির জন্য হাসি পায় তার। সে বুঝতে পারে ইন্টারনেটের এই যুগে মানুষের ইমোশনগুলোও এখন ডিপোজেবল প্লাস্টিকের মতো ব্যবহার করো আর ফেলে দাও। রিয়ার কাছে নীল ছিল স্রেফ একটা গ্র্যাব ফিলার। নীল ঠিক করলো সে আর কাঁদবে না। সে জিমে জয়েন করলো, বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলো। কিন্তু রাতে যখন বালিশে মাথা দেয় তখন সেই 2 বছরের হাজার হাজার টেক্সট আর ভয়েস নোটগুলো মাথার ভিতরে হেডফোনের মতো বাজতে থাকে। ফেসবুক মেমোরিজে বারবার 2 বছর আগের সে দিনগুলো ফিরে আসে। নীল যখন স্ট্যাটাস দিত ফিলিং ব্লেসড উইথ হার, আর রিয়া সেখানে কমেন্ট করত ফরএভার টুগেদার। সেই ফরএভার শব্দটা এখন নীলের কাছে পৃথিবীর সবচেয়ে বড় জোকস। নীল এখনও রাত জাগে, কিন্তু মেসেঞ্জারে কারোর জন্য নয়। সে রাত জাগে নিজের ভাঙা মনটাকে জোড়া দেওয়ার জন্য। নীল জানে সবাই সব কিছু ভুলিয়ে দেয়, কিন্তু এই যে বিশ্বাসের উপরে রিয়ার দেওয়া কুঠারাঘাত, এটার দাগ থেকে যাবে আজীবন। নীল বুঝতে পারল এই ক্ষতটা এত গভীর যে অন্য কাউকে দিয়ে তা ভরাট করার চেষ্টা করার মানে নিজের সাথে আরও বড় প্রতারণা করা। সে এখন ভিড়ের মাঝেও এক অদ্ভুত নির্জনতা খুঁজে নিয়েছে। জানিস আকাশ, ও যখন বলতো আই লাভ ইউ, তখন ওর চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করতাম। কিন্তু এখন বুঝি ও আসলে রিহার্সাল দিচ্ছিল অন্য কাউকে এটা বলার জন্য। আচ্ছা, এসব বাদ দে তো। চল আজকে বাইরে থেকে ঘুরে আসি। একটা নতুন মুভি রিলিজ হয়েছে, মাইন্ড ডাইভার্ট হবে তোর। না রে আকাশ, তোরা যা। আমার আসলে এখন একা থাকতেই বেশি কমফোর্টেবল লাগে। মুভি দেখার চেয়ে নিজের জীবনের স্ক্রিপ্টটা মেলাতেই বড্ড হিমশিম খাচ্ছি। নীল এখন আর মাঝরাতে ফোনের নোটিফিকেশন চেক করে না। ফোনের ডু নট ডিস্টার্ব মোডটা এখন সারাক্ষণ অন থাকে। যে হাতটা একসময় রিয়ার টেক্সট টাইপ করতে করতে ক্লান্ত হতো, সেই হাতটা এখন ডায়েরির পাতায় কাটাকুটি করে। সে বুঝতে পেরেছে মানুষের জীবনে কিছু ট্র্যাজেডি দরকার হয় নিজেকে নতুন করে চেনার জন্য। একদিন নীল রাস্তার পাশের একটা ক্যাফেতে একা বসে বসে কফি খাচ্ছিল। ঠিক পাশের টেবিলটাতে একটা কাপল বসে ঝগড়া করছে। ছেলেটা মেয়েটার হাত ধরে মিনতি করছে, আর মেয়েটা বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। দৃশ্যটা দেখে নীলের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আমরা সবাই বোধহয় কারোর না কারোর গল্পের ভিলেন, আর কারোর গল্পের ডাস্টবিন। এরপর কিছুদিন পর নীল লক্ষ্য করল সে যতবার সোশ্যাল মিডিয়ায় ঢুকেছে ততবার রিয়ার কোনো না কোনো স্মৃতি বা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে ওর খবর চলে আসছে। এই ভার্চুয়াল টর্চার থেকে মুক্তি পেতে নীল এক চরম সিদ্ধান্ত নিল। গুড বাই ফেসবুক, অনেক মায়া দিয়েছিলে, কিন্তু বিনিময়ে যা নিলে তা আমি কোনোদিন শোধ করতে পারবো না। সে তার 2 বছরের পুরনো অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিল। যে আইডিতে রিয়ার সাথে কয়েক হাজার ছবি আর চ্যাট ছিল, এক ক্লিকেই সব কিছু ধুলো হয়ে গেল। নীল অনুভব করল বুকটা যেন হঠাৎ হালকা হয়ে গেছে। নীল জানত রিয়া হয়তো কখনোই জানবে না নীল কতটা ভেঙে চুরবার হয়ে গিয়েছিল, আর তাতে রিয়ার কিছু যায়ও আসে না। সেদিন রাতে নীল অনেক দিন পর শান্তিতে ঘুমালো।
কোনো অ্যালার্ম নেই, কারোর গুড নাইট মেসেজের অপেক্ষা নেই। এভাবেই আরও কয়েকটা মাস কেটে গেল। নীল এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত। সে বুঝতে পেরেছে ভালোবাসা মানেই পাওয়ার নয়, মাঝে মাঝে হারিয়ে যাওয়াও একটা শিক্ষা। সে এখন আর রিয়ার প্রতি ঘৃণা পোষণ করে না, বরং এক ধরনের করুণা হয়। রিয়া হয়তো জিতেছে, কিন্তু সে একটা খাঁটি ভালোবাসা হারিয়েছে। আর আমি হয়তো মানুষটাকে হারিয়েছি, কিন্তু নিজেকে ফিরে পেয়েছি। নীল এখন বিকেলে একটা পার্কে হাঁটতে যায়। কানে হেডফোন থাকে না। সে এখন পাখির ডাক শোনে, বাতাসের শব্দ শোনে। একাকিত্ব তাকে শেখাতে শুরু করেছে যে পৃথিবীর সবচেয়ে বড় রিলেশনশিপটা হলো নিজের সাথে নিজের। রিয়া নামক অধ্যায়টা এখন নীলের জীবনে একটা পুরনো লাইব্রেরির বইয়ের মতো, যেটার ধুলোবালি সে আর ঝাড়তে চায় না। সে একা, কিন্তু সে এখন আর নিঃসঙ্গ নয়। এরকমভাবে নীলের জীবনটা যখন একঘেয়ে হয়ে আসছিল, ঠিক তখনই ভাগ্যের চাকা অন্যভাবে ঘুরতে শুরু করলো। একাকিত্ব যখন অভ্যাসে পরিণত হলো, তখন হুট করে কারোর প্রবেশ নীলাকে কিছুটা অপ্রস্তুত করে দিল। নীল এখন একটা কর্পোরেট অফিসে ইন্টার্নশিপ করছে। ল্যাপটপের স্ক্রিন আর কফির মগ, এই হলো তার বর্তমান পৃথিবী। ঠিক এমন সময় অফিসে জয়েন করলো সারা। মেয়েটা রিয়ার চেয়ে একদম আলাদা। রিয়ার মধ্যে একটা কৃত্রিমতা ছিল, কিন্তু সারার চোখে মুখে এক ধরনের অদ্ভুত সারল্য। হাই নীল, আমি সারা। আপনার পাশের ডেস্কটাতেই আমার সিট। আমি এই সফটওয়্যারটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম, একটু হেল্প করতে পারবেন? ও শিওর, এখানে ক্লিক করুন, তারপর ডেটাগুলো ইম্পোর্ট করলেই হবে। ভেরি সিম্পল। নীল কথাগুলো বলল খুব যান্ত্রিকভাবে। সে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে রেখেছে, যাতে নতুন কেউ আর মায়া না ছড়াতে পারে। কিন্তু সারা ছিল একটু নাছোড়বান্দা। কয়েক সপ্তাহ কেটে গেল। সারা প্রায়ই লাঞ্চের সময় নীলের পাশে এসে বসে। নীল প্রথম প্রথম এড়িয়ে চলত, কিন্তু সারার প্রাণবন্ত কথাগুলো নীলকে আস্তে আস্তে সহজ হতে বাধ্য করল। নীল, আপনি সবসময় তো চুপচাপ থাকেন কেন বলুন তো? মনে হয় যেন পুরো পৃথিবীর লোড আপনারই কাঁধে। একটু হাসুন না, তাতে তো আর ট্যাক্স দিতে হবে না। আসলে হাসার মতো কোনো জোকস লাইফে ঘটছে না যারা, সো জাস্ট কাজের দিকে ফোকাস করছি। লাইফটা শুধু কাজের জন্য নয়। আজ অফিস শেষে চলুন নিউ মার্কেটের মোড়ে, চা খাবো একটু। আমি কিন্তু কোনো না শুনতে চাই না, ওকে? নীল অবাক হয়ে দেখল। সে না বলতে পারল না। সে সন্ধ্যায় চায়ের কাপে ধোয়া উঠছিল, আর সারা কথা বলছিল ওর ছোটবেলা নিয়ে। নীল শুনছিল আর ভাবছিল কত সহজে কেউ প্রাণ খুলে কথা বলতে পারে। রিয়ার সাথে কথা বলতে গেলে নীলকে সব সময় মেপে মেপে কথা বলতে হতো, যাতে রিয়া মাইন্ড না করে। কিন্তু সারার সাথে থাকলে কোনো টেনশন কাজ করে না। এক রাতে সারা নীলকে একটা গানের লিঙ্ক পাঠালো। গানটা ছিল হারানো প্রেমের। নীল গানটা শুনেই অস্থির হয়ে গেল। রিয়ার স্মৃতিগুলো আবারও একটা ঝাপটা দিয়ে এলো। সারা প্লিজ, আমাকে এই ধরনের গান পাঠাবেন না। আই হেট দিস ইমোশনাল ট্রাশ। কি হয়েছে নীল? আপনি হঠাৎ এত রিয়্যাক্ট করছেন কেন? কোনো প্রবলেম? প্রবলেম আমি সারা। আমার হৃদয় এখন একটা পাথরের মতো। আমি কারোর সাথে ইনভলভ হতে চাই না। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। সারা ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব শান্ত গলায় বলল, নীল, আমি জানি না আপনার অতীতে কি হয়েছে, কিন্তু কারোর দেওয়া ধোঁকার শাস্তি আপনি আমাকে কেন দিচ্ছেন? আমি তো আপনার ভালো বন্ধু হতে চেয়েছিলাম মাত্র। কাউকে বিশ্বাস করা ছেড়ে দেওয়া মানে তো নিজেকে শাস্তি দেওয়া। সারার এই কথাগুলো নীলের মাথার ভিতরে ঘুরতে লাগলো। সে বুঝতে পারল যে সারার সাথে সে অন্যায় করেছে। সারা তো রিয়া নয়, রিয়া ছিল একটা মরীচিকা, আর সারা হলো মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টি। পরদিন অফিসে নীল নিজে থেকে সারার ডেস্কে গেল। একগুচ্ছ কদম ফুল আর সারার টেবিলের উপরে রেখে নীল মাথা নিচু করল। সরি সারা, কালকে আসলে মুডটা ভালো ছিল না। আমি আসলে
একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। নিজেকে সামলাতে ভীষণ হিমশিম খাচ্ছি। সবাইকে রিয়া হতে হবে এমনটা তো কোনো কথা নেই নীল। আমি জাস্ট আপনাকে একটু হাসাতে চেয়েছিলাম। কদম ফুলগুলো সুন্দর। থ্যাংক ইউ। নীল প্রথমবারের মতো সারার চোখের দিকে তাকিয়ে একটু হাসল, যে হাসিটা 2 বছর আগে হারিয়ে ফেলেছিল। নীল জানত না এই সম্পর্কের ভবিষ্যৎ কী, কিন্তু সে আবার আর পালাতে চাইল না। সে ভাবল, জীবন যখন একটা নতুন সুযোগ দিচ্ছে, তখন কেন সে পুরনো ভাঙা কাছের টুকরো কুড়িয়ে নিজেকে রক্তাক্ত করবে। নীলের ইনবক্সে এখন আর ধোকার মেসেজ নেই, বরং সেখানে সারার পাঠানো কিছু ছোট্ট ছোট জোকস আর ভালো থেকো লেখা থাকে। নীল শিখছে কিভাবে ধ্বংসস্তূপের উপর নতুন ঘর গড়তে হয়। নীল যখন সারার হাত ধরে নতুন করে বাঁচতে শিখেছিল, ঠিক তখনই পুরনো কবরের ছাই উড়িয়ে রিয়ার আবির্ভাব ঘটল। তবে এবার আর ভালোবাসার জন্য নয়, বরং নীলের সাজানো বাগানটা তছনছ করে দেওয়ার জেদ নিয়ে। একদিন নীল আর সারা একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল। নীল হাসছিল, সারার কোনো একটা কথায় সে প্রাণ খুলে হাসছে। ঠিক তখনই টেবিলের পাশে এসে দাঁড়ালো একটি পরিচিত ছায়া। দামি পারফিউমের গন্ধটা নীল আজও ভোলেনি। ওয়াও নীল, খুব জলদি তো রিপ্লেসমেন্ট খুঁজে নিলে। আমি ভাবলাম আমার শোকেই তুমি বোধহয় দেবদাস হয়ে গেছো। নীলের হাসি মুখটা মুহূর্তের মধ্যেই পাথরের মতো শক্ত হয়ে গেল। সারা অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। রিয়া, তুমি এখানে কি করছো? আর তোমার তো এখন নিজের লাইফ নিয়ে বেঁচে থাকার কথা। লাইফ তো গোলক দাদা নীল, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল সে আসলে তোমার মতোই বোরিং ছিল। সো ব্রেকআপ করে দিলাম। কিন্তু এসে দেখছি তুমি তো বেশ মজে আছো নতুন কাউকে নিয়ে। তা একে কি বলেছো আমাদের সেই 2 বছরের গভীর প্রেমের গল্পটা? জাস্ট শাট আপ রিয়া, আমাদের একা ছেড়ে দাও। আমাদের লাইফ আমরা বুঝে নেব। এরপর রিয়া সেখান থেকে চলে গেল। রিয়া চলে যাবার পর পুরো টেবিল জুড়ে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সারা নীলের দিকে তাকিয়ে আছে, তার চোখে হাজারো প্রশ্ন। নীল, উনি কে ছিলেন? আর 2 বছরের প্রেমের কথা কি যেন বলছিলেন? সারা, ও আমার পাস্ট। আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আজ হঠাৎ এসে জাস্ট সিনক্রেট করার চেষ্টা করছে। প্লিজ ওর কথা বিশ্বাস করো না। কিন্তু রিয়া অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রে ছিল না। সে নীলের অফিসের ফোন নাম্বার জোগাড় করে সারাকে কল দিতে শুরু করলো। এমনকি সারার ইনবক্সে নীলের সাথে কাটানো পুরনো কিছু ছবি আর স্ক্রিনশট পাঠাতে লাগলো, যেগুলো নীল ডিলিট করে দিলেও রিয়ার কাছে ছিল। একদিন সারা অফিস থেকে ফেরার পথে নীলকে ধরল। নীল, রিয়া আমাকে সব পাঠিয়েছে। তোমরা যে একটা সময় কতটা ক্লোজ ছিলে, সেগুলো দেখার পর আমার মনে হচ্ছে আমি হয়তো মাঝখানে ঢুকে পড়েছি। আচ্ছা, তুমি কি এখনো ওকে মিস করো? সারা, বিশ্বাস করো, ওটা একটা ভুল ছিল। রিয়া এখন আমার লাইফ নষ্ট করতে চাইছে, কারণ ও আমাকে সুখে দেখতে পারছে না। ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না, কাউকে না। এরপর রিয়া একদিন সরাসরি নীলের অফিসে চলে এলো। সে সবার সামনে নীলের হাত ধরার চেষ্টা করলো এবং নাটকীয়ভাবে কাঁদতে শুরু করলো। নীল, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওই এঙ্গেজমেন্টে একটা জেদ ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি এখনও আমাকে ভোলোনি। যথেষ্ট হয়েছে রিয়া, স্টপ দিস ড্রামা। 2 বছর আমি তোমার জন্য কেঁদেছি। তুমি যখন অন্য কারোর সাথে গাড়িতে ঘুরতে, তখন আমি ডাস্টবিনে পড়ে থাকতাম। আজ আমি যখন একটু শান্তিতে আছি, তখন তুমি এসেছো আমার জীবনটা নরক বানাতে। রিয়া নীলের এই রূপ দেখে থমকে গেল। সে ভেবেছিল নীল আজও তার সেই পুরনো পুতুল হয়ে আছে। সারা আমার রিপ্লেসমেন্ট নয় রিয়া, সারা আমার হিলিং। তুমি ছিলে একটা ভাইরাস, আর ও হলো আমার মেডিসিন। সো জাস্ট গেট আউট। এরপর অফিস থেকে বেরিয়ে নীল দেখল সারা দূরে দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। নীল তার কাছে গিয়ে দাঁড়ালো। সারা,
আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না সারা। ও যা করেছে সবটাই জাস্ট আমাদেরকে আলাদা করবার জন্য। আমি ওর মেসেজগুলো দেখেছিলাম নীল, কিন্তু আমি এটাও খেয়াল করেছি ওই ছবিগুলোতে তোমার চোখে যে শূন্যতা ছিল, আমার সাথে থাকার সময় তোমার চোখে সেই আলোটা ফিরে এসেছে। আমি রিয়ার মিথ্যে কথায় আমাদের এই সুন্দর বন্ধুত্বটা কিছুতেই নষ্ট হতে দেব না। নীল দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল ধোঁকা মানুষকে ভেঙে চুরমার করে ঠিকই, কিন্তু সঠিক মানুষ পাশে থাকলে সেই ভাঙা টুকরোগুলো দিয়েই আরও একটা শক্তিশালী দুর্গ বানানো যায়। রিয়া মাথা নিচু করে চলে গেল। তার অহংকার আর জেদ নীলের সত্যিকারের ভালোবাসার কাছে হেরে গেল।